ডিয়ার স্টুডেন্ট, কোথাও কোর্স না করে পলিটেকনিকে চান্স পাওয়া সম্ভব। তোমার যদি স্বপ্ন থাকে পলিটেকনিক থেকে পড়াশোনা করার, তাহলে ডিয়ার স্টুডেন্ট কোথাও কোর্স করতে হবে না। উইদাউট কোর্স তুমি পলিটেকনিকে চান্স পেতে পারো। এখন তোমার টেনশন হচ্ছে কিভাবে প্রিপারেশন নিবে পলিটেকনিকে চান্স পাওয়ার জন্য। ডিয়ার স্টুডেন্ট, ডোন্ট ওয়ারি, আই এম হিয়ার। আমি তোমাকে এখানে A to Z তথ্য শেয়ার করে দেব, যাতে করে তুমি বুঝতে পারো কিভাবে তোমাকে প্রিপারেশন নিতে হবে। আমি তোমাকে তোমার সিলেবাসগুলো স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব, কোথায় কত নাম্বার রয়েছে, কোথায় কোন টপিকগুলো তোমাকে বেশি করে প্র্যাকটিস করতে হবে প্রিপারেশন নেওয়ার জন্য, যাতে করে তুমি 100% প্রিপারেশন নিতে পারো প্রত্যেকটা অধ্যায় থেকে এবং প্রত্যেকটা সাবজেক্ট থেকে। সো ডিয়ার স্টুডেন্ট, বেশি দেরি না করে আমি তোমাকে চলো দেখিয়ে দেই তুমি কীভাবে বাসায় বসে তোমার একদম ফুল প্রিপারেশন নিতে পারো অ্যাডমিশন নেওয়ার জন্য পলিটেকনিকে। সো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তুমি ভালো রয়েছো এবং ভালোভাবে তোমার পড়াশোনা চালিয়ে যাচ্ছ। সো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যাকাউন্টিং ফাইটার। আই হোপ ইউ আর অল ফিট অ্যান্ড ফাইন। ওকে ডিয়ার স্টুডেন্ট, পলিটেকনিক ভর্তি পরীক্ষার 2025-26 মানবন্টন ও সিলেবাস আমি তোমাকে এখন স্টেপ বাই স্টেপ সকল তথ্য শেয়ার করে দিব, যাতে করে তুমি বুঝতে পারো, ঠিক আছে? এবং তোমাকে টপিকগুলোও বলে দিব যে টপিকগুলো থেকে প্রশ্ন হবে বা হওয়ার সম্ভাবনাটুকু বেশি রয়েছে, ঠিক আছে? সো ডিয়ার স্টুডেন্ট, তাহলে চলো আমরা একটু আলোচনা করি। ডিয়ার স্টুডেন্ট, দেখো বিগত বছর অর্থাৎ বিগত 10 বছর আগে পলিটেকনিকে কি হয়েছে, পরীক্ষা হয়েছে। আবার বলছি, বিগত 10 বছর আগে পলিটেকনিকে ভর্তি পরীক্ষার মাধ্যমে চান্স সম্ভব হয়েছিল। বাট 10 বছর পরে কিন্তু আগে ভর্তি পরীক্ষা হতো না। রিসেন্টলি আবার এই বছর থেকে ভর্তি পরীক্ষা চালু করে দিয়েছে। তার মানে তোমরাই হচ্ছে দুর্ভাগা, বা আমি কি বলতে পারি, তোমাদের ভাগ্য ভালো যে তোমরা পরীক্ষার মাধ্যমে পলিটেকনিকে ভর্তি হওয়ার চান্স পাচ্ছ। সো ডিয়ার স্টুডেন্ট, বিগত সালগুলোর প্রশ্ন কেমন ছিল অ্যানালাইজ করে আমরা জানতে পেরেছি যে কেমন প্রশ্ন হবে, কোন অধ্যায়গুলো তোমাকে জোর দিতে হবে, কোন টপিকসগুলো তোমাকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, সেইগুলো কিন্তু আমরা আইডেন্টিফাই করেছি, যাতে করে তুমি বুঝতে পারো। এবং তোমাকে এইখানে আমি একটা ডেমো প্রশ্ন দেখাবো, যাতে করে তোমার ধারণা হয় যে পরীক্ষায় কেমন প্রশ্ন হতে পারে এবং তোমরা কীভাবে তোমার নিজেদের প্রিপারেশন নেবে ডিয়ার স্টুডেন্ট, ঠিক আছে? ওকে ডিয়ার স্টুডেন্ট, প্রথমে আমরা ধীরে ধীরে মান বন্টনটা একটু দেখি, তারপরে আমরা আরও বিস্তারিত আলোচনা করব। অনেকেই হয়তো জানে না যে ভর্তি পরীক্ষা তোমাদের হবে 100 মার্কের ভিতর, ঠিক আছে? যা দুইটি ভাগে বিভক্ত করা হয়েছে। একটি হচ্ছে নির্বাচনী অর্থাৎ এমসিকিউ থাকবে, সেটি হচ্ছে তোমাদের 70 মার্ক, আরেকটি হচ্ছে জিপি এর ভিত্তিতে তোমাদের কাউন্ট করা হবে, সেটি হচ্ছে 30 মার্ক, ঠিক আছে? ওকে, এবারে দেখো তোমাদের সাবজেক্ট কী কী থাকবে। তোমাকে বাংলা সাবজেক্টে পড়তে হবে, ইংলিশে পড়তে হবে, গণিতে পড়তে হবে, পদার্থ, রসায়ন এবং অ্যাপটিটিউড টেস্ট। এখন অনেকেই প্রশ্ন করে, বাংলা আমি সেকেন্ড পেপার পড়বো না ফার্স্ট পেপার পড়বো? ডিয়ার স্টুডেন্ট, তুমি ফার্স্ট পেপারও পড়তে হবে, সেকেন্ড পেপারও পড়তে হবে। ইংলিশ ফার্স্ট পেপারও পড়তে হবে, সেকেন্ড পেপারও পড়তে হবে। গণিত তো ফার্স্ট পেপার রয়েছে, পদার্থ এবং রসায়ন তোমাকে এগুলো পড়তে হবে, প্লাস তোমাকে অ্যাপটিটিউড টেস্টটাকে ভালো করতে হবে। তুমি যদি ভালো করতে চাও বা ভালো প্রিপারেশন নিতে চাও বা পরীক্ষায় ভালো মার্কস পেতে চাও, তাহলে তোমাকে অ্যাপটিটিউড টেস্টে ভালো করতেই হবে। এবার দেখো, তোমার এসএসসি জিপি এর উপর কাউন্ট করা হবে 30 নাম্বার। এটা কিভাবে কাউন্ট করা হয় আমি তোমাকে পরে একটু একটু করেই দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? ওকে ডিয়ার স্টুডেন্ট, এবার তুমি দেখো বিষয়টা, সেটি হচ্ছে তোমার যে বিষয়টা থাকবে বাংলা থাকবে। সো বাংলায় প্রথম পত্র প্লাস দ্বিতীয় পত্র থাকবে, এই দুটি পত্র মিলে তোমাকে 10 মার্ক প্রশ্ন করা হবে। সো 10টি প্রশ্ন থাকবে, তোমাকে 10টি অ্যান্সার করতে হবে। তুমি যতটা পারবে ঠিক ততটাই অ্যান্সার করবে। সো ভয়ের কোনো কারণ নাই, এখানে কোনো ধরনের কাট মার্ক নেই, অর্থাৎ তোমার কর্তন মার্ক নেই, তোমার নাম্বার কেটে যাবে না ভুল করা হলে, ঠিক আছে? এবার দেখো, ইংরেজিতে প্রথম পত্র প্লাস দ্বিতীয় পত্র পরীক্ষার প্রশ্ন করা হবে, মার্ক থাকবে 10 নম্বর, তোমাকে 10টি প্রশ্নের উত্তর দেওয়া হবে। গণিত থাকবে 20, ঠিক আছে? সর্বোচ্চ এটিতেই রয়েছে। গণিতে তোমাকে ভালোভাবে প্রিপারেশন নিতে হবে। তুমি যদি পলিটেকনিক থেকে অথবা ডিপ্লোমা থেকে ইঞ্জিনিয়ারিং করে বা বিষয়গুলোতে সাবজেক্ট পেতে চাও, যেমন ধরো কম্পিউটারে চান্স পেতে চাচ্ছ, তাহলে তোমাকে গণিতে ভালো করতে হবে। সিভিলে পড়তে চাচ্ছ, তাহলে তোমাকে গণিতে ভালো করতে হবে। মেকানিকে পড়তে চাচ্ছ, গণিতে ভালো করতে হবে। ইলেকট্রিক্যালে পড়তে চাচ্ছ, তাহলে তোমাকে গণিতে ভালো করতে হবে, ঠিক আছে? যারা গণিতে ভালো করবে তারা কিন্তু এই যে কম্পিউটার, সিভিল, মেকানিক, ইলেকট্রিক্যাল এই সাবজেক্টগুলো পাবে। বাট যাদের গণিতে একটু কম হবে, অর্থাৎ ভালো না কিন্তু সে চান্স পেয়েছে, কিন্তু সে কিন্তু অন্য অন্য সাবজেক্টগুলোতে তার সুযোগ হবে। কিন্তু যারা ম্যাথমেটিক্স এবং অ্যাপটিটিউড টেস্টে ভালো করবে তারাই শুধুমাত্র কী করতে পারবে, তারাই শুধুমাত্র সিভিল, কম্পিউটার, মেকানিক এবং ইলেকট্রিক্যাল সাবজেক্টের যে, ঠিক আছে, অর্থাৎ যে সাবজেক্টগুলো চাহিদা রয়েছে বাজারে, সেই সাবজেক্টগুলো নিয়ে পড়াশোনা করতে পারবে। এবার দেখো ডিয়ার স্টুডেন্ট, পদার্থ এবং রসায়ন মিলে থাকবে তোমাদের হচ্ছে 20, অর্থাৎ পদার্থ 10 মার্ক থাকবে এবং রসায়নেও থাকবে হচ্ছে তোমার জন্য 10 মার্ক। মোট এখানে আমাদের 60 মার্ক হয়ে গেছে, ঠিক আছে? এরপর আমাদের আরেকটি থাকবে, সেটি হচ্ছে অ্যাপটিটিউড টেস্ট।
সো ইতিমধ্যে আমি অ্যাপটিটিউড টেস্টের দ্বিতীয় পর্ব নিয়ে ফেলেছি। তোমরা যদি প্রিপারেশন নিতে চাও বা ভালো করতে চাও, অবশ্যই তোমাকে অ্যাপটিটিউড টেস্টে ভালো করতে হবে, ভালো একটি সাবজেক্ট পাওয়ার জন্য এবং ভালো একটি কলেজ পাওয়ার জন্য। ডিয়ার স্টুডেন্ট, আশা করি তুমি বুঝতে পারছো। মোট তোমাদের 70 মার্কে এমসিকিউ পরীক্ষা হবে, 70টি প্রশ্ন করা হবে, ঠিক আছে? ওকে স্টুডেন্ট, এবার দেখো তোমাদের পরীক্ষার সময় থাকবে সম্ভাব্য 1 ঘন্টা, অর্থাৎ 1 ঘন্টা বলা হয়েছে। সো এটার পরিবর্তন যতদিন হবে না, তার মানে ধরে নিতে হবে তোমাদের পরীক্ষার সময় থাকবে 1 ঘন্টা। প্রতি প্রশ্নের মান থাকবে 1, কর্তন মার্ক কোনো থাকবে না, অর্থাৎ নেগেটিভ মার্ক কোনো নেই, ঠিক আছে? সো তোমাদের সিলেবাস এখন আমি তোমাদের বিস্তারিত একটু আলোচনা করে দিচ্ছি, ঠিক আছে? তারপরে দেখো স্টুডেন্ট, এখন আমি কথা বলি বাংলা। সো বাংলা প্রথম পত্র প্লাস দ্বিতীয় পত্র তোমাকে কি করতে হবে, একসাথে পড়তে হবে। এখন সিলেবাসটা কিন্তু হিউজ পরিমাণে হয়ে যাচ্ছে, তাই না? অনেক বড় হয়ে গেছে। এখন তুমি কি করবে, কিভাবে প্রিপারেশন নেবে, কোন টপিকগুলো তুমি আসলে একটু জোর দিবে? দেখো, এটা হচ্ছে দ্বিতীয় পত্র, বাংলা দ্বিতীয় পত্র। আমার পিডিএফ তৈরি করা আছে, যদি তোমাদের পিডিএফ প্রয়োজন হয় অবশ্যই নক দেবে, ঠিক আছে? সো এখন দেখো ডিয়ার স্টুডেন্ট, বলা হয়েছে তুমি কারক থেকে প্রশ্ন হতে পারে, অর্থাৎ কারক থেকে বেশি প্রশ্ন হয়। সো তারপরে পদ ও পদের প্রকারভেদ থেকে, বাক্য পরিবর্তন থেকে প্রশ্ন হয়, সমাজ থেকে মাস্ট বি আসবেই, এক কথায় প্রকাশ এটা থেকে আসবেই, বিপরীত শব্দ এখান থেকে আসবে, শব্দার্থ এখান থেকে আসবে, ভাষা ও সাহিত্য এবং বিখ্যাত লেখক ও রচনা সমূহগুলো থেকে কি করবে, আসবে। এটা কিন্তু প্রথম পত্র থেকে প্রশ্ন করা হয়েছে। সো সেকেন্ড পত্রগুলো তোমার এইগুলো বিষয়ের উপর জোর দিতে হবে বা তোমাকে এগুলো বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। আর প্রথম পত্রগুলো হচ্ছে লেখক পরিচিতি, আমি বলে দেই, ঠিক আছে? লেখক পরিচিতি পড়বা, তারপরে হচ্ছে পাঠ পরিচিতি পড়বা, ঠিক আছে? এগুলো হচ্ছে কি তোমাকে বেশি বেশি পড়তে হবে। লেখক পরিচিতি পড়তে হবে, পাঠ পরিচিতি পড়তে হবে, প্লাস শব্দার্থ অর্থাৎ যেটা টিকা রয়েছে, এই টিকা, এই 3টি বিষয় তুমি একটু বেশি করে গুরুত্ব দিবা। তারপরে তোমার যে গল্পগুলো রয়েছে বা পদ্য গদ্য রয়েছে, এগুলো অবশ্যই তোমার মাথায় থাকতে হবে। কারণ যেহেতু এটা এসএসসি কি হচ্ছে, এসএসসি সিলেবাসে পরীক্ষা হচ্ছে, তার মানে তোমরা ইতিপূর্বে কিন্তু পরীক্ষা দিয়েছো, ওই বিষয়গুলো তোমাদের কিন্তু ভালোভাবে চর্চা করা রয়েছে। সো এখন তোমাদের জাস্ট ওই বিষয়গুলো জাস্ট একটু কী করা, রিভিশন দেওয়া। ওই বিষয়গুলো হচ্ছে কি তোমাকে কী করা, রিভিশন দেওয়া। অর্থাৎ তুমি বাংলা প্রথম পত্রটা 1 দিন বা 2 দিন সময় নাও, এই 2 দিনের ভিতর তুমি জাস্ট একবারে গড় করে রিডিং পড়ে যাও, অর্থাৎ তোমার জন্য সেটা রিভিশন হয়। দেন তুমি সেকেন্ড পত্র অর্থাৎ দ্বিতীয় পত্রটা কী করতে চাও, পড়াশোনা করো, একটু বেশি বেশি প্র্যাকটিস করো। তোমার দ্বিতীয় পত্র যে বইটি রয়েছে 9-10 জন্য বাংলা ব্যাকরণ, ওই বইটি পড়লেই তোমার জন্য ইনাফ, আর কোনো বই পড়তে হবে না ডিয়ার স্টুডেন্ট। তবে তুমি যদি পিডিএফ পেতে চাও, অর্থাৎ প্রশ্ন কেমন হবে, কী রকম প্রশ্ন হতে পারে, ঠিক আছে, এগুলো যদি পেতে চাও, তাহলে তুমি পিডিএফের জন্য কারোর সাথে হয়তো বা আমার সাথে যোগাযোগ করতে পারো, অথবা তুমি কারোর সাথে থেকে কালেক্ট করে নিতে পারো। কোথাও তোমাকে কোচিং করতে হবে না ডিয়ার স্টুডেন্ট, কারণ তুমি কিন্তু ইতিপূর্বে পরীক্ষা দিয়েছো। আর তোমাদের আরও হিডেন কথা রয়েছে, আমি পড়তে পড়তে তোমাকে অবশ্যই বলবো ডিয়ার স্টুডেন্ট, তাহলে তুমি বুঝতে পারবে। দেখো ডিয়ার স্টুডেন্ট, তুমি সেকেন্ড পেপারটা যদি ভালোভাবে প্রিপারেশন নিতে পারো, কারণ ওখান থেকে তোমাদের বিসিএসের প্রশ্ন করা হয়ে থাকে, প্রাইমারি প্রশ্ন করা হয়ে থাকে, বিভিন্ন পরীক্ষার প্রশ্নগুলো কিন্তু ওই সেকেন্ড পেপার থেকেই করা হচ্ছে। সো তুমিও যেহেতু একজন সেকেন্ড পেপারের অধিকারী, অর্থাৎ তোমার এসএসসি লেভেলে ওই সেকেন্ড পেপার বইটি রয়েছে এবং তোমার পড়া রয়েছে, কিছুদিন আগেই তোমরা পড়েছো, তাহলে ওই বিষয়গুলো কিন্তু তোমাদের মাথায় রয়েছে। সো ওখান থেকেই বেশিরভাগ প্রশ্ন করা হবে। ইভেন আরও তোমাদের গোপন ট্রিক্সটা বলি, সেটি হচ্ছে দ্বিতীয় পত্রের যে তোমাদের বোর্ড বইয়ের প্রশ্নগুলো আছে, ঠিক আছে, বোর্ড প্রশ্ন যেগুলো আছে বইয়ের ভিতর, বোর্ড প্রশ্ন, হ্যাঁ, বোর্ড প্রশ্ন যেগুলো আছে বইয়ের ভিতর, ওখান থেকে আরও 10% তোমার কমন হতে পারে, ঠিক আছে? তার মানে ওগুলোও যদি তুমি 1-2 করে প্র্যাকটিস করো, তাহলে দেখবে যে 1 থেকে 2টা না 3টা প্রশ্ন তুমি কিন্তু কমন পেয়ে যাচ্ছ, কারণ ওগুলোই আসবে। আবারও বলি, প্রশ্ন অনেক সহজ হবে, প্রশ্ন কোনোভাবে কঠিন হবে না, কারণ এখানে শুধু বিজ্ঞানের স্টুডেন্ট থাকবে না, কমার্সের স্টুডেন্ট থাকবে, আর্টসের স্টুডেন্ট থাকবে। সো 3 বিভাগের স্টুডেন্টই থাকবে, কারণ বিজ্ঞানের স্টুডেন্ট তো পদার্থ রসায়ন পড়া আছে, তাহলে কি তারা, আর কমার্সের আর্টসের তো পড়া নেই, তাহলে তারা কীভাবে প্রিপারেশন নেবে জাস্ট 2-3 মাসের মধ্যে, যেখানে 2 বছর থেকে পড়াশোনা করেও অনেকে ভালোভাবে প্রিপারেশন নিতে পারে না, তাহলে আর্টসের এবং কমার্সের স্টুডেন্ট কীভাবে 2 মাসের ভিতর প্রিপারেশন নেবে? ডিয়ার স্টুডেন্ট, ভালো করে খেয়াল করো, তার মানে তোমাদের অনেক ইজি প্রশ্নগুলো করা হবে, যেমন তুমি 8 ক্লাসে পড়েছিল, 7 ক্লাসে পড়েছো, যেমন বিজ্ঞান বিষয়গুলো রয়েছে, ওগুলোই তোমাকে পদার্থ রসায়নের ভিতর কী করে দেবে, ভাগ করে দেবে, ঠিক আছে? তারপরে পদার্থ এবং রসায়নের যে বেসিকগুলো রয়েছে প্রশ্ন, ওই বেসিকগুলোই তোমাকে কিন্তু প্রশ্ন করা হবে। সো এই ক্ষেত্রে তুমি বিভিন্ন জায়গা থেকে পিডিএফ সংরক্ষণ করতে পারো, অথবা প্রশ্নগুলো দেখতে পারো, অথবা তোমার যে গাইড বইগুলো রয়েছে বিভিন্ন সায়েন্সের স্টুডেন্ট যারা রয়েছে তাদের থেকে কালেক্ট করে নিতে পারো, কারণ ওই নৈবেত্তিকগুলোই তোমাদের আসবে। আবারও বলছি, যেহেতু তোমাদের এমসিকিউ এ পরীক্ষা হবে, এমসিকিউ মানে হচ্ছে তোমাদের নৈবেত্তিক, সো নৈবেত্তিকগুলো তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করো, ওগুলো থেকেই আসবে, ওগুলোর বাইরে কোনোটা আসবে না। এর জন্য তোমাকে কোথাও কোর্স করতে হবে না, কোথাও কোচিং করতে হবে না ডিয়ার স্টুডেন্ট, ঠিক আছে?
এটা জাস্ট এমনি তোমাকে কোর্স করাচ্ছে বা কোর্সিং করাচ্ছে, তুমি এই বিষয়গুলো তো পড়ে আসছো। সো বিষয়গুলো যেন মাথায় থাকে। আশা করি তুমি বাংলা প্রথম এবং দ্বিতীয় পত্র বুঝতে পেরেছ। এবার চলো তোমার ইংলিশ বা যারা ইংলিশে দুর্বল রয়েছে বা ভয় পায় তাদের কারণ দেখাই দেয়। এটা কিন্তু সেকেন্ড পেপার, তোমাকে পার্টস অফ পিস পড়তেই হবে। তুমি গত যদি বলি 10 বছর থেকে এই বিষয়টা অনেকবার পড়ে আসছো, তাহলে এই পার্টস অফ পিস কী আসবে? এখানে তোমাকে বলবে একটা শব্দ দেখাই দেবে বলে নাউন, ওই নিচের শব্দটা কি নাউন না প্রোনাউন না অ্যাডজেটিভ নাকি ভার্ব নাকি হচ্ছে অ্যাডভার্ব নাকি প্রিপোজিশন, অর্থাৎ 8টা পার্টস ও পিস আছে। এই 8টা পার্টস ও স্পিচ তোমাকে আইডেন্টিফাই করতে বলবে, এই জন্য এটাকে বলা হচ্ছে পার্টস অফ পিস। এটা প্রত্যেকটা পরীক্ষায় আসে, বিসিএসে আসে, প্রাইমারিতে আসে, নিবন্ধন পরীক্ষাগুলো আসে। সো তোমাদেরও এই প্রশ্ন থেকেই প্রশ্ন করা হবে। সো তোমাকে ভালোভাবে বুঝতে হবে নাউন কোনটা, নাউনের কাজ কী, প্রোনাউনের কাজ কী, অ্যাডজেটিভের কাজ কী, ভার্বের কাজ কী, অর্থাৎ ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, আশা করি তুমি বুঝতে পারছো। যদি না বুঝতে পারো আমি তোমাদের ইংলিশ ক্লাস নিব, অবশ্যই ভালো করে বোঝানোর চেষ্টা করব। তারপরে দেখো টেন্স, তুমি 10 বছর থেকে টেন্স পড়ে আসছো। টেন্স কয়টা আছে আমরা জানি, টেন্সটা 3টা রয়েছে, একটা পাস্ট, প্রেজেন্ট আর একটা হচ্ছে কি ফিউচার। এই 3টারই আবার কয়টা করে অংশ রয়েছে, 4টা করে রয়েছে। তো 3 4 আমাদের মোট কতটা টেন্স হচ্ছে, 12টা। ঠিক আছে, এই টেন্সগুলো তুমি জাস্ট একবার কী করো, জাস্ট রিভিশন দাও, কোনটার স্ট্রাকচার কেমন সেটা তুমি যদি রিভিশন দিতে পারো, তাহলে তোমাকে হয়তো একটা টেন্স দিবে বা বাক্য দিবে, বলবে যে এটা কোন টেন্স বা এটা কোন টেন্সে আছে, তোমাকে সেটা আইডেন্টিফাই করতে হবে। এতটুকু যদি অংশ তুমি না পারো তাহলে জীবনে আর কি পারবা। তারপরে দেখো প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, ওই একই বিষয়। তারপর বলছে ভয়েস, তোমরা এটাও 10 বছর থেকে পড়াশোনা করছো। সো ভয়েস চেঞ্জ কীভাবে করতে হয়, একটা বাক্য দিয়ে দিল আর নিচে দিল যে এটার অ্যাক্টিভ করো বা প্যাসিভ করো। ঠিক আছে, করাই থাকবে, তোমাকে জাস্ট খালি কী করতে হবে, টিক চিহ্ন দিতে হবে। সো তুমি ভয়েস চেঞ্জের বিষয়গুলো মাথায় রাখলেই হচ্ছে। সো তোমাকে বিষয়গুলো মাথায় রাখতে হবে কি, সাবজেক্ট আর একটা হচ্ছে কি অবজেক্ট। এই বিষয় দুইটা তুমি যদি মাথায় রাখো তাহলে তোমার ভয়েস হয়ে যাচ্ছে, অর্থাৎ সাবজেক্ট অবজেক্ট হয়ে যাবে। আর যেটা অবজেক্ট থাকবে সেটাই হয়ে যাবে কি সাবজেক্ট, সেটা হচ্ছে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময়। এই যে ভয়েস তোমার কিন্তু শেষ হয়ে গেল। তারপর বলছে ন্যারেশন, ন্যারেশনটা আসলে কি, ন্যারেশন ওই যে তুমি ক্লাস 6 7 8 9 10 সবগুলো করেছো, অবশ্যই তুমি ভালোভাবে প্রিপারেশন নিতে পেরেছো। ন্যারেশন, ডিরেক্ট ন্যারেশন এবং ইনডিরেক্ট ন্যারেশন, দুটি বাক্য দেওয়া থাকবে অথবা একটি দেওয়া থাকলে তোমাকে বললো যে ডিরেক্ট করো অথবা ইনডিরেক্ট করো, জাস্ট দেখেই করতে পারলেই হচ্ছে, এখানে তেমন কোনো বিষয় না। তারপরে সিনোনিম এবং অ্যান্টোনিম, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এইটা একটু বেশি করে প্র্যাকটিস করতে হবে। কোনগুলো পড়বে, তোমার বইয়ের ভিতরে যে মূল বই রয়েছে, বোর্ড বই যেটা রয়েছে ইংলিশ বই, ওখান থেকে তোমাকে সিনোনিম আর অ্যান্টোনিমগুলো দিবে। এখন গল্প অনেকেই পড়েও নি ঠিক করে ভালোভাবে, সো না পড়লে তো করার কিছু নেই, ওখান থেকে তোমাকে সিনোনিম অ্যান্টোনিম দিবে। সো আশা করবো তোমরা একটু করে প্র্যাকটিস করো, ঠিক আছে, তাহলে তোমরা পেরে যাবে। সিনোনিম বলতে কি সমার্থক শব্দ, অ্যান্টোনিম বলতে বিপরীত শব্দ। ঠিক আছে, এবার দেখো কানেক্টরগুলো দেবে, একটা করে বাক্য দিবে, একটা করে সেন্টেন্স দিতে পারে, বলবো যে এটার সাথে ওইটা কানেক্ট করো, অথবা শূন্য স্থান দিয়ে রাখলো, এটা বলবো যে এখানে কি বসবে কানেক্ট করতে। সো আমরা কানেক্টরগুলো আমরা কি বুঝে থাকি, যেমন কানেক্টর আমার 2 হতে পারে, 4 হতে পারে। ঠিক আছে, তারপরে আমি যদি বলি স্টিল হতে পারে, অনেক ধরনের কানেক্টর রয়েছে, তারপরে হোয়েল হতে পারে। সো কানেক্টরগুলো তোমাকে পড়তে হবে। সো কানেক্টর কীভাবে কাজ করে এগুলো তুমি যদি জানতে চাও, বা সমজাতীয় কানেক্টর কী এগুলো যদি জানতে চাও, ইতিমধ্যে আমার ভিডিও দেওয়া রয়েছে, যদিও ভিডিওগুলো একটু পুরাতন, সো তুমি সেগুলো চেক করে নিতে পারো। তারপর হচ্ছে ট্রান্সলেশন, তোমাকে কিছু বাক্য দেওয়া থাকবে, সেটা ইংলিশে হতে পারে, বাংলাতেও হতে পারে, অর্থাৎ বাংলা দিয়ে রাখলো, তোমাকে ইংলিশে বললো এটা ট্রান্সলেট করে দাও, অথবা ইংলিশে দেওয়া থাকলে তোমাকে বললো যে এটা বাংলাতে ট্রান্সলেট করে দাও। সো এইগুলো হচ্ছে আমাদের সেকেন্ড পেপারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সো ডেমো প্রশ্ন আমি তোমাকে দেখিয়ে দেবো একটু পরে যে প্রশ্নটা আসলে কেমন হয়, তাহলে তুমি আরও বিস্তারিতভাবে বুঝতে পারবে। তাহলে তুমি ফার্স্ট পেপার থেকে কী পড়বে, অর্থাৎ প্রথম পত্র থেকে কী পড়বে, প্রথম পত্র থেকে তোমাকে কয়েকটা কবির নাম মনে রাখতে হবে, মানে যেগুলো বিখ্যাত রয়েছে। ঠিক আছে, লিটারেচার তোমাকে আর কি মুখস্থ করতে হবে, তিনি কোন সাহিত্যে ছিলেন, তার নাম কি, বা তিনি কই বই লিখেছেন বা কোন বইটা লিখেছেন, এগুলো বিষয়ে একটু ধারণা রাখতে হবে ডিয়ার স্টুডেন্ট। সো তুমি যদি ইংলিশে 10-এর ভিতর মোটামুটি 7 তুলতে পারো, তাহলে আমি বলবো তুমি একটা ভালো পজিশনে থাকতে পারবা। ঠিক আছে, ওকে ডিয়ার স্টুডেন্ট, এবার আমরা গণিতটা দেখি। যেহেতু এখানে হিউজ পরিমাণে মার্ক রয়েছে, 20 মার্ক, সো এখানেই কিন্তু সবচেয়ে টাফ। আবার এখানেই যারা বেশি ভালো মার্ক তুলতে পারবে, 20-এর মধ্যে মনে করো 15+ যারা থাকবে অথবা 17+, তারা কিন্তু ভালো ভালো সাবজেক্টগুলো পাবে, কম্পিউটার পাবে, সিভিল পাবে, ঠিক আছে, তারপরে মেকানিক পাবে, তারপর হচ্ছে ইলেকট্রনিকগুলো। এই 4টি ডিমান্ডেবল সাবজেক্টের মধ্যে তুমি যে কোনো একটি বেছে নিতে পারবে, তোমাকে তখন তারা অপশন দিবে। বাট তুমি যদি ভালো মার্ক উঠাইতে না পারো গণিত, তাহলে তোমাকে কিন্তু তারা অপশন দিবে না, কলেজ কর্তৃপক্ষ যা দেবে তোমাকে সেইটা নিয়েই পড়াশোনা করতে হবে। সো ডিয়ার স্টুডেন্ট, দেখো
এখন গণিতে তুমি কোন বিষয়গুলো আসলে গুরুত্ব দিবে? গণিতে অনেকগুলো হিউজ পরিমাণে রয়েছে। সো পাটিগণিতের ভেতর তোমাকে গুরুত্ব দিতে হবে, সেটা হচ্ছে লসাগু। প্রত্যেকটা পরীক্ষায় আসে, যে কোনো পরীক্ষা, বিসিএস হোক, প্রাইমারি হোক, তারপরে হচ্ছে নিবন্ধন হোক না কেন, প্রত্যেকটা পরীক্ষায় আসে। সো তোমাকেও এখান থেকে প্রশ্ন করা হবে। তারপরে হচ্ছে ভগ্নাংশ আছে, শতকরা আছে, অনুপাতের অঙ্কগুলো আছে, ঠিক আছে? এগুলো থেকে তোমাকে কিন্তু প্রশ্ন করা হবে, আর এটা বেসিক প্রশ্ন করা হবে, খুব কঠিনও না। তোমাকে বিসিএস এর মতো প্রশ্ন করা হবে না, নিবন্ধনের মতো প্রশ্ন করা হবে না, জাস্ট বেসিক প্রশ্ন করা হবে। সেগুলো থেকেই তোমাকে কিন্তু করতে হবে। তোমার বইয়ে যেগুলো রয়েছে, ঠিক আছে, ওগুলো থেকেই জাস্ট নৈবেতিক আকারে করা হবে। আমি বলছি তোমরা ইতিমধ্যে গণিত নৈবেতিকও দিয়ে ফেলেছো, সো প্রশ্ন কেমন হয় তোমরা কিন্তু জানো। সো ইজি প্রশ্ন করা হবে। তারপর লাভ ক্ষতি থেকে প্রতিবার প্রশ্ন করা হয়, সো এবারও করা হবে। সমীকরণ থেকে প্রতিবার প্রশ্ন করা হয়, উৎপাদক থেকে। সো স্টুডেন্ট, এগুলো কিন্তু তোমরা একটু রাইট করে নাও, অর্থাৎ খাতায় নোট ডাউন করে রাখো, যাতে করে তুমি প্রিপারেশন নিতে খুব ভালোভাবে পারো। তারপরে কোণের পরিমাণ তোমাকে বের করতে হবে, ত্রিকোণমিতি থেকে দু একটা প্রশ্ন হয়, ওজন, ক্ষেত্রফল, আয়তন, এগুলো একবার করে দেখে নিবা। তারপর হচ্ছে বাহুরেখা, এগুলো থেকে কিন্তু প্রতিবার প্রশ্ন হয়ে থাকে। এবং তুমি যদি পাটিগণিত থেকে 10 মার্ক কমন পেতে পারো, তাহলে বীজগণিত থেকেও তুমি 10 মার্ক কমন পাবো। অথবা তুমি যদি পাটিগণিত থেকে 7 প্লাস 20 মার্ক, বীজগণিত থেকে যদি 7 পাও, তাহলে তোমার কিন্তু 14 আসতেছে। আর কোথাও থেকে তুমি জাস্ট 1 করে নিও, তাহলে তোমার 15টা হয়ে যাচ্ছে। মোটামুটি তোমাকে 15 প্লাস রাখতে হবে ম্যাথে, তাহলে তুমি কিন্তু ভালো সাবজেক্ট চয়েস করতে পারবা স্টুডেন্ট। সো স্টুডেন্ট, এগুলো কিন্তু একটু টপিকগুলো ভালোভাবে খেয়াল করো, ঠিক আছে? সো বীজগণিত থেকে কোথা থেকে আসবে স্যার, এটি তো লেখা নেই, তাই না? সো বীজগণিত থেকে এখন কোথা থেকে আসবে? বীজগণিতে তোমাকে পড়তে হবে যে সূত্রগুলো আছে, ওই সূত্রগুলো, মান নির্ণয়ের কাজগুলো করো, মান নির্ণয়, ঠিক আছে? মান নির্ণয়ের যে প্রশ্নগুলো থাকে, ঠিক আছে, তোমাকে অবশ্যই এ প্লাস বি হোল স্কোয়ার যে মান নির্ণয় আছে, প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারে এই মান নির্ণয়ের সূত্রগুলো আছে, প্লাস এ কিউব প্লাস বি কিউব যে মান নির্ণয়ের সূত্রগুলো আছে, এই সূত্রগুলো দিয়ে যে অঙ্কগুলো করা যায়, সেইগুলোই তোমাকে বেশি বেশি করা হবে, কারণ খুব দ্রুত যেন তোমরা অ্যান্সার করতে পারো। খুব কঠিন প্রশ্ন করা হবে না স্টুডেন্ট, আশা করি তুমি বুঝতে পারছো, ঠিক আছে? সো এই বিষয়গুলো তুমি একটু গুরুত্ব সহকারে নোট ডাউন করে নিয়ে নিজে প্র্যাকটিস করো। কোথাও ভর্তি হতে হবে না, কারণ তুমি ইতিমধ্যে পরীক্ষা দিয়েছো, তোমার প্রিপারেশন ভালো রয়েছে এবং তুমি জানো যে কীভাবে প্রশ্ন করা হবে, কারণ এসএসসি লেভেলের মতোই প্রশ্ন করা হবে, অত কঠিন না। জাস্ট এমসিকিউ আকারে তোমাকে প্রশ্ন করা হবে, খুব সহজ, যাতে করে প্রত্যেকটা স্টুডেন্ট, সায়েন্স, আর্টস, কমার্সের স্টুডেন্ট যেন পারে। তবে হ্যাঁ, যাদের মার্কস একটু বেশি হবে তারাই তো সুযোগটা পাবে, হ্যাঁ? সো যাদের মার্কস কম হবে তারা সুযোগ পাবে না, কিন্তু তারা কিন্তু পাস করবে, এটা কোনো বিষয় না। এরপর দেখো পদার্থ এবং রসায়ন। পদার্থ রসায়নটাও হিউজ পরিমাণ। এখন সায়েন্স, আর্টস, কমার্সের স্টুডেন্ট তো এগুলো আর পারবে না, তাই না? ধরো যে কমার্সের স্টুডেন্ট পারে না, আর্টসের স্টুডেন্টও পারছে না, তাহলে কী করবে? তাদেরও জন্য এটা কিন্তু অনেক দুর্বল প্রশ্ন করা হবে, অনেক বেসিক থেকে প্রশ্ন করবে, ঠিক আছে? মৌলও করবে, কারণ এগুলো তুমি 8 ক্লাসে পড়েছো। এগুলো কিন্তু 8 ক্লাসে পড়েছো, মানে কি পদার্থ বিজ্ঞান আর রসায়ন বিজ্ঞান, এগুলো তুমি 8 ক্লাসেই পড়ে এসেছো। সো এগুলো থেকে তোমাকে 8 ক্লাসের যে প্রশ্নগুলো হয়, 6-এর যেগুলো হয়, তারপরে 7-এর যে প্রশ্নগুলো হয়, ওগুলোই করবে, যাতে করে তুমি আর্টসের একজন স্টুডেন্ট হয়েও অ্যান্সার করতে পারো, কমার্সের স্টুডেন্ট হয়েও যেন তুমি খুব সহজে অ্যান্সার করতে পারো। সো টেনশনের কোনো কারণ নাই, কোথাও কোর্স করতে হবে না, উইদাউট কোর্স তুমি এটা পারবে। এই জন্য 7-8 এই বইগুলো একটু কালেক্ট করো, পড়তে থাকো। বিজ্ঞান আছে যে বইগুলো, একটু কালেক্ট করে পড়তে থাকো, অথবা তোমার আশেপাশে যারা সায়েন্স রয়েছে তাদের বই একটু কালেক্ট করো, প্লাস তাদের যে গাইড থাকে, নৈবেদিক আছে, ওইগুলো একটু মুখস্থ করার চেষ্টা করো। সো যদি পিডিএফ চাও অবশ্যই আমাকে নক করবে, আমি তোমাদের পিডিএফ দিয়েও সহযোগিতা করবো। তবে পিডিএফের জন্য তোমাকে অবশ্যই 150 টাকা পেমেন্ট করতে হবে। সো পিডিএফ নেওয়ার জন্য অবশ্যই 01949553920 নাম্বারে অবশ্যই নক করতে হবে, তাহলে তোমাকে পিডিএফ তারা দিয়ে দিবে এবং তুমি ভালোভাবে প্রিপারেশন নিতে পারবে। তোমার যদি মনে হয় যে তুমি কোর্স করবে, তাহলে তুমি করতে পারো, বাট আমার কাছে মনে হয় যে কোর্স করার কোনো প্রয়োজন নাই। তুমি উইদাউট কোর্স ছাড়াই তুমি পলিটেকনিকে চান্স পেতেই পারো ডিয়ার স্টুডেন্ট। এবার দেখো ডিয়ার স্টুডেন্ট, 30 নাম্বার যে আছে জিপিএর ভিত্তিতে, এটা কীভাবে কাউন্ট করা হবে? ধরো তুমি জিপিএ 5 পেয়েছো, তাহলে তোমার 30 মার্কে 30ই তুমি পেয়ে যাচ্ছ। বাট তুমি জিপিএ 5 পাওনি, তুমি 4.5 পেয়েছো অথবা 4.99 পেয়েছো। সো এইটাকে কী করেছে তারা? এই যে এটাকে কী করেছে? গুণ করেছে। অর্থাৎ তুমি যতটুকু পাবা ঠিক ততটুকু তোমার এইটাকে কী করবে? কাউন্ট করবে, ঠিক আছে? তুমি এইটার সাথে তোমাকে কী করছে? 6 গুণ করে 5 6 30। তো তুমি এত নাম্বার পেয়েছো, তোমার এইটাকে করবে 6, তারপরে তুমি এত নাম্বার পেয়েছো, এটার সাথে 6 করবে, এটা নাম্বার পেয়েছো 6 করবে, এটা নাম্বার সাথে 6 পেয়েছো, এটা নাম্বার করে 6, অর্থাৎ এগুলো গুণ করে তোমার যা হবে তুমি এখানে তত নাম্বার পাবা। এটা হচ্ছে তোমার জিপিএ ভিত্তির উপর নাম্বার কাউন্ট করবে স্টুডেন্ট, ঠিক আছে? সো তারপরও আমি বলবো, যদি তোমাদের মনে হয় যে প্রিপারেশন আসলে তুমি কি নেবে, অবশ্যই তোমাদের গাইডলাইন অবশ্যই প্রয়োজন রয়েছে, কারণ তোমরা নতুন রয়েছো, জানো না কীভাবে প্রশ্ন হবে, তাই না? সো অবশ্যই গাইডলাইনের প্রয়োজন রয়েছে। সো যারা পলিটেকনিক আগে থেকে পড়াশোনা করছে বা টিচার যারা রয়েছে, সো তাদের পরামর্শ নিতে পারো যে কীভাবে একটু মেন্টরশিপ তোমাদের প্রয়োজন হতেই পারে।
এমন না যে তুমি একদম এক্সপার্ট, ঠিক আছে? সো তুমি নিজেদের প্রশ্ন করো, কোথায় তোমার দুর্বলতা রয়েছে, সেই দুর্বলতা কাটানোর জন্য তুমি বড়দের একটু সহযোগিতা নিতে পারো। এখানে তার মানে এই না যে তোমাকে কোর্স করতে হবে, হুদাই কারোর কাছে যে কোর্স করো না 2,000 3,000 5,000 10,000 টাকার মতো কোর্স করে নষ্ট করো না টাকাটা, ঠিক আছে? এই টাকাটা তোমার পরবর্তী ভর্তি কাজে অবশ্যই প্রয়োজন হবে। স্টুডেন্টস, আশা করি তুমি বুঝতে পারছো যে তোমাদের সাবজেক্ট কোনগুলো রয়েছে, পদার্থ রসায়ন, বাংলা, ইংলিশ, অ্যাপটিটিউড টেস্ট। সো এই যে অ্যাপটিটিউড টেস্ট, সো এইটা তো আর তোমরা পড়োনি বা পড়াশোনা করার হয়নি। সো অ্যাপটিটিউড টেস্টটা তোমাদের বোর্ড বইগুলো থেকেই হবে, আবার আউটসাইড থেকে হবে, যেহেতু এটা একটা তোমাদের আউটসাইড প্রশ্ন, ঠিক আছে? এটা তোমার আউট নলেজে হতে পারে। সো এইটার জন্য আমার একটা পিডিএফ রয়েছে, তুমি এই পিডিএফটা সংরক্ষণ করো, তাহলে তোমার A to Z প্রিপারেশন হয়ে যাবে, কোনো জায়গা থেকে আর পড়তে হবে না, ঠিক আছে? আর আমি যে ভিডিওগুলো দিচ্ছি মাঝে মাঝে, সো ওই ভিডিওগুলো একটু ফলো করো, একটু ভিডিওগুলো দেখো, তাহলে তুমি খুব সহজেই প্রশ্নগুলো সলভ করতে পারবা স্টুডেন্ট। সো আশা করি তুমি বুঝতে পারছো। আবারও বলি, তোমার ভালো প্রিপারেশন নেওয়ার জন্য তোমার যে বোর্ড বই রয়েছে, বোর্ড বই থেকে প্রশ্ন করা হবে। আবার বলছি, বোর্ড বই, সেটা বাংলা বোর্ড হতে পারে, ইংলিশ বোর্ড বই হতে পারে, গণিত, পদার্থ রসায়ন, যে কোনো বোর্ড বই তোমাকে কী করতে হবে, পড়তে হবে। বোর্ড বই থেকেই প্রশ্ন হবে, খুব ইজি প্রশ্ন করা হবে, টেনশনও কারণ নাই। তুমি কিন্তু খুব সহজে নিজেকে প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিতে পারবে, ঠিক আছে ডিয়ার স্টুডেন্ট? আশা করি তুমি বুঝতে পারছো। এবার চলো তোমাদের ডেমো প্রশ্ন দেখায়, আসলে প্রশ্নটা কেমন হবে, যাতে করে তুমি একটু হলেও মনোবল পাও যে তুমি নিজেই প্রিপারেশন নিতে পারবে। একজন যে প্রত্যন্ত অঞ্চল থেকে পড়াশোনা করছে, সেও কিন্তু প্রিপারেশন নিতে পারবে। ওকে স্টুডেন্ট, চলো আমি ডেমো প্রশ্নটা দেখি। সো ডি স্টুডেন্ট, আমি ডেমো প্রশ্নটা এখানে নিয়েছি, দেখতে পাচ্ছ। সো দেখো, ডেমো প্রশ্ন এটা কিন্তু যা সরকারি পলিটেকনিকের জন্য দিয়েছি, ঠিক আছে? সো ডেমো প্রশ্নটা তুমি দেখছো, আমি একটু কালারটা চেঞ্জ করে নিই। সো দেখো ডি স্টুডেন্ট, প্রথমে আমরা রেখেছি সেটা হচ্ছে গণিত। সো এখন দেখো গণিতের আমি কী প্রশ্ন করেছে, কেমন প্রশ্ন হবে, ডেমো প্রশ্ন। দেখো আমি বলছি যে a কিউব মাইনাস b কিউব 15 হলে তাহলে a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার 3 হলে তাহলে তোমার a মাইনাস এইটা কি। দেখো একই প্রশ্ন, আমি বললাম যে মান নির্ণয়ের যে প্রশ্নগুলো করা হয় পরীক্ষায়, এইগুলো থেকে কিন্তু আসছে, তোমাকে এখান থেকে টিক করে দিতে হবে। আবার দেখো a প্লাস বি ইকুয়াল যদি a মাইনাস বি হয়, তাহলে b এর মান কত, এখানে মান দেওয়া আছে, তোমাকে ক্লিক করতে হবে, ঠিক আছে? তারপরে দেখো সসীম ধারা অসীম ধারা অঙ্কগুলো তোমরা করেছো, এখান থেকে তোমাকে প্রশ্ন করা হয়েছে। সো এই দেখো ধারা n সংখ্যক পদ তোমাকে জানতে চাওয়া হয়েছে, তাহলে তুমি কিন্তু খুব সহজেই পারছো। আবার দেখো 10 জনের যে কাজটা করতে সময় লাগে, 5 জনের কত লাগবে। পিতা পুত্রের, আরও বলি যে পিতা পুত্র অঙ্কটা যেটা রয়েছে, ওখান থেকে তোমার মাস্ট একটা থাকবে। তারপরে যে কাজ করতে পারে, তারপরে হচ্ছে মৌলিক সংখ্যা কয়টি রয়েছে, বাস্তব সংখ্যা প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় রয়েছে, ওখান থেকে তোমাকে প্রশ্ন করবে। লসাগু গসাগু রয়েছে, বলবে যে দুটি সংখ্যার গুণফল যদি একটা হয়, লসাগু যদি এত হয়, তাহলে গসাগু কত, তোমাকে সেটা সুন্দর করে বের করতে হবে। তারপরে 10 টাকা একটু লেবু যদি ক্রয় করলে এত টাকা লাভ হয়, তাহলে এত টাকা বিক্রি করে কত টাকা ক্ষতি হচ্ছে বা লাভ হচ্ছে, শতকরার অঙ্ক, এটা তোমাকে খুব সহজে কী করতে হবে, বের করতে হবে। দেখো ইজি প্রশ্ন, কিন্তু তোমাকে নৈবিত্তিক আকারে যখন দিবে, তাহলে 1 থেকে 1 মিনিটের মধ্যে তোমাকে যেন কারেক্ট করার মানসিকতা তৈরি হয়, অর্থাৎ তোমার ক্যাপাবেল যেন তুমি ওইভাবে নিজেকে তৈরি করতে পারো। এই জন্য তোমাকে বেশি প্র্যাকটিস করতে হবে। তারপরে দেখো এই যে বীজগণিত থেকে দিয়েছে 2x প্লাস 3y 36 হলে 2x প্লাস y প্লাস 16 এর সেট কত, তোমাকে সেটের অঙ্ক দিয়েছে। হ্যাঁ, সো দেখো ডেমো প্রশ্নগুলো কিন্তু কত সোজা। সো ডেমো প্রশ্ন এখন সহজ দেখে ভাবছো যে অনেক কঠিন হচ্ছে, এগুলো না, এইরকমই প্রশ্ন হবে, খুব সহজ। দেখো এই যে দৈর্ঘ্য নির্ণয় করা আছে, জ্যামিতি থেকে আসছে, তীরকমি থেকে আসছে, এগুলো কিন্তু খুব সহজে তুমি কিন্তু সলভ করতে পারবা ডিয়ার স্টুডেন্ট, ঠিক আছে? এবার চলো আমরা অন্য একটি দেখি। বাংলাতে দেখো আমি বললাম যে ব্যাকরণে তোমাকে বেশি জোর দিতে হবে। বাংলা তুমি লেখক পরিচিতি পড়বা, পাঠ পরিচিতি পড়বা, শব্দ টিকা পড়বা, ওখান থেকে প্রথম পত্র শেষ। এবার দ্বিতীয় পত্র অবশ্যই তোমাকে পড়তে হবে। দেখো অপ্রয়োগ কোথায় ঘটেছে, উপকর্মধারায়, কর্মধারায় রয়েছে, কারক রয়েছে, সমাস রয়েছে, ঠিক আছে, সন্ধি রয়েছে, এগুলো তোমাকে বেশি পড়তে হবে। প্লাস তোমাকে পড়তে হবে পারিভাষিক শব্দ রয়েছে, ঠিক আছে, পারিভাষিক শব্দ রয়েছে, কোনটা কোন শব্দ, কোন বিদেশি শব্দ রয়েছে, এগুলো তোমাকে খুঁজে বের করতে হবে। বাগধারা কী রয়েছে, ঠিক আছে, উপসর্গ কয়টি রয়েছে, এগুলো তোমাকে খুব ভালোভাবে আয়ত্তে নিয়ে আসতে হবে। দেখো সন্ধি রয়েছে, সসীম ধারা রয়েছে। এবার দেখো একটা লেখকের নাম দিয়েছে যে কোনটি জসীমউদ্দিনের রচনা, এইভাবে তোমাকে দেবে যে রবীন্দ্রনাথ ঠাকুরকে তোমরা ভালোভাবে করবে, কাজী নজরুলের নাম ভালোভাবে করবে, জসীমউদ্দিন ভালোভাবে পড়বে, ঠিক আছে, মাইকেল মধুসূদন ভালোভাবে পড়বে। এই লেখকগুলো তুমি যদি ভালোভাবে আয়ত্তে নিয়ে আসতে পারো, কারো না কারো একটা বই বা লেখক তুমি পাবে। তারপরে দেখো বাংলা গদ্যের জনককে, প্রশ্ন কিন্তু তুমি আগে থেকেই পড়েছো, শুধু তুমি না, যারা বিভিন্ন পরীক্ষা দেয়, বিসিএস থেকে শুরু করে প্রিলিমিনারি, তারপরে ধরো যে নিবন্ধন, তারপরে হচ্ছে টিচার্স, ঠিক আছে, এনটিসিআর, যে কোনো পরীক্ষায় এরকম কিন্তু প্রশ্ন আসে। সো এইরকমই তোমাকে প্রশ্ন করা হবে স্টুডেন্ট। এবার দেখো ইংলিশ। সো ইংলিশটা তুমি এখন দেখো, আমি বললাম যে তোমাকে এরকম শূন্যস্থানগুলো বেশি দেওয়া হবে। সো তোমাকে খুঁজে বের করতে হবে কোন প্রিপারেশনটা তোমার এখানে বসবে, এটা কিন্তু প্রিপারেশন দেওয়া হয়েছে, ঠিক আছে। তারপরে গিভিং সাম
কুড শুডার, ঠিক আছে, মিন্স এটা কি বোঝাচ্ছে। সো তোমাকে এখান থেকে খুঁজে বের করতে হবে। সো এইভাবেই তোমাকে কিন্তু ভালোভাবে বুঝতে হবে। তারপরে দেখো কারেক্ট সিনোনিম, তোমাকে সিনোনিম দেওয়া আছে, এইটার সিনোনিম আসলে কী হবে এখান থেকে তোমাকে খুঁজে বের করতে বলছে। তারপরে দেখো এটা হচ্ছে ইডিয়ম ফ্রেজ দেওয়া রয়েছে যে ড্যাশ ইউর শুজ বিফোর এন্টারিং দ্য মক্স, বলছে মসজিদে প্রবেশ করার আগে তোমার শুটা কী করতে হবে, অবশ্যই খুলতে হয়, তাই না? আমরা তো জুতা পরে কখনো মসজিদে প্রবেশ করি না। সো পুট আউট হবে না পুট অন হবে, না পুট অন হবে, না পুট অফ। সো পুট অন মানে হচ্ছে পরিধান করা, পুট অফ মানে হচ্ছে খোলা। সো এখান থেকে তুমি এটা দিয়ে দিতে পারো এখানে। সো রাইট হয়ে গেল। এই যে তোমাকে ইডিয়ম ফ্রেজগুলো একটু করে পড়তে হবে। সো এগুলো কোথায় পাবে, অবশ্যই বইয়ে আছে, ঠিক আছে। তারপরে এই যে আমি বললাম যে একটা শব্দ দিবে, সেটা বলবো যে কোন পার্টস অফ স্পিচ, দেখো অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, অ্যাডভার্ব, ভার্ব কোনটা তুমি দেখতেই পাচ্ছ এখানে নিয়ার রয়েছে। সো ড্রয়িং নিয়ার, নিয়ার মানে কাছাকাছি, ড্রয়িং মানে হচ্ছে কি তোমার অঙ্কিত, ঠিক আছে। সো এই নিয়ার শব্দটা এখন কী হিসাবে ব্যবহার করা হয়েছে মনে রাখো স্টুডেন্ট, বাক্যে ব্যবহার করলে প্রত্যেকটা শব্দরই চেঞ্জ হয়ে যায়। যেমন স্কুল, ডবল, এই যে স্কুল এটাও একটা নাউন, সিম্পল একটা নাউন, এখন কিন্তু আমি বাক্যে ব্যবহার করিনি। তারপরে ঠিক আছে ব্যাগ, বিএজি ব্যাগ, এটাও একটা নাউন, আমি কিন্তু বাক্যে ব্যবহার করিনি। যখন এই দুটো শব্দ আমি বাক্যে ব্যবহার করব তাহলে তখনই এটা কিন্তু নাউন আছে এই মুহূর্তে, কিন্তু তখন পাশাপাশি দুইটা নাউন বসার কারণে একটা নাউন তখন কী হয়ে যাবে, অ্যাডজেক্টিভ হয়ে যাবে, ঠিক আছে। স্কুল ব্যাগ, এখন দেখো স্কুল ব্যাগ, ব্যাগটা কি দোষ গুণ অবস্থা বোঝাচ্ছে, ব্যাগটা কেমন, স্কুল ব্যাগ। সো এটা কি অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়েছে। যেমন আমি যদি বলি রেড প্যান, সো প্যানটা কি কলম, এটাও নাউন, এটাও নাউন, তাই না। সো এখন পেনের কালারটা কি, অবশ্যই রেড। সো এটা আমার কি হয়ে যাবে, অ্যাডজেক্টিভ হয়ে যাবে। সো এই বিষয়গুলো পার্টস অফ স্পিচ থেকে তোমাকে অবশ্যই ভালোভাবে পড়ে আয়ত্তে নিতে হবে। আশা করি তুমি বুঝতে পারছো, ঠিক আছে। ওকে, এরপর আমরা দেখব হচ্ছে পদার্থ রসায়নের প্রশ্নগুলো কেমন হয়ে থাকে। এবার দেখো এই যে বলছে নিচে কোনটি মৌলিক রাশি নয়। সো এগুলো কিন্তু ক্লাস 8এও তুমি পড়েছো। ঘড়ির কাঁটার গতি কী রকম গতি হয়ে থাকে। সো ঘড়ির কাঁটার গতি তোমার কী রকম হয়ে থাকে তোমাকে অবশ্যই এগুলো ভালোভাবে বুঝতে হবে। বস্তু যে অবস্থায় আছে চিরকাল সেই অবস্থায় থাকতে চাওয়ার প্রবণতাকে কী বলে। দেখো এগুলো কিন্তু সিম্পল, রিডিং পড়লেই তুমি কিন্তু উত্তরগুলো দিতে পারো। কাজের একক কী, আমরা সবাই জানি যে কাজের একক হলো জুল। সো এটা কিন্তু দেখো ক্লাস 8এও পড়েছো, 7এও আছে, সো 9, 10এও আছে। সো এইখান থেকে তোমাকে প্রশ্ন করেছে। আমি বললাম যে দেখো বায়ুচাপ পরিমাপের যন্ত্র কী, এটাও কিন্তু তুমি জানো। সো এগুলো কিন্তু সিম্পল প্রশ্ন। শব্দের বেগ কোন মাধ্যমে বেশি হয়ে থাকে। সো শব্দের বেগ কোন মাধ্যমে বেশি, উত্তল দর্পণের অবস্থান কোথায়, এগুলো কিন্তু এমনভাবে প্রশ্ন করা হবে যাতে আর্টস এবং কমার্সের স্টুডেন্টগুলোও পারে। তারপরে দেখো রসায়নে বলছে কি কপারের সাথে কোন ধাতুগুলি ব্রেঞ্চ তৈরি করা হয়। হ্যাঁ, এগুলো তোমাকে অবশ্যই একটু জানতে হবে। পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা কত, হয়তো এটা পারবা না কারণ এটা 9, 10-এ আছে, বাট তুমি কিন্তু ক্লাস 8এও পড়েছিলে, তোমার বিজ্ঞান বইয়ে ছিল। কিন্তু তুমি যদি ভালো করে ক্লাস 8-এর বইটা পড়ো তাহলে তুমি কিন্তু পারবা। তারপর অ্যান শেলে কয়টি উপশক্তির স্তর আছে, তারপরে কার্বন ডাই অক্সাইড কী ধরনের যৌগ রয়েছে, ঠিক আছে। এইটা হয়তো তুমি একটু নাও পারতে পারো, 9, 10 একটু বিস্তারিতভাবে দেওয়া আছে, কিন্তু ক্লাস 8এও কিন্তু ছিল, তুমি যদি ভালো করে পড়ে থাকো স্টুডেন্ট, ঠিক আছে। এরপর দেখো মানসিক দক্ষতা, ইতিমধ্যে আমি ক্লাস নিয়েছি, তুমি চাইলে সেই ক্লাসগুলো দেখে নিতে পারো। সো দেখো এই যে ঘড়ির অঙ্ক দিয়েছে, তারপরে দেখো বোর্ড বইয়ের অঙ্কগুলো দিয়েছে, আগামী পরশু, আজকে যদি শনিবার হয় কালকে কী বার হবে, আজকে যদি বুধবার হয় 7 দিন পর কী বার হবে, এগুলো কিন্তু আমি প্রশ্ন করেছি। তারপরে দেখো তোমাকে একটা শব্দ দিয়েছে আয়নার প্রতিবিম্ব হয়েছে, ঠিক আছে, আয়নার প্রতিবিম্ব একই থাকবে কিনা। সো এখন দেখো এইটা যদি স্টপ হয় তাহলে এটা স্টপ হইলে উল্টে গেছে, লেখাগুলো উল্টা করে দিয়েছে। তারপরে ত্রিভুজ দেওয়া আছে, ত্রিভুজটাকে কী করে দিয়েছে, পরিবর্তন করে দিয়েছে, ঠিক আছে। তারপরে এই সাইডে দেখো আমরা কী দিয়েছি, সার্চ ইঞ্জিন কোনটি, নিচের কোনটি সার্চ ইঞ্জিন। তারপর এখান থেকেও তোমাকে দিবে। মানসিক দক্ষতা বলতে তোমার আইসিটি যে বইটা রয়েছে ওখান থেকেও প্রশ্ন হতে পারে, নো প্রবলেম। কম্পিউটারের কয়েকটি অংশ বা ফাংশন রয়েছে, আমরা জানি কম্পিউটারের 12টি ফাংশন রয়েছে। এই ফাংশনগুলো কী কী রয়েছে, এই যে ফাংশনগুলো হচ্ছে F1, F2, F3, কম্পিউটারে কিবোর্ডে দেখো যে ফাংশন আছে। সো এগুলো কিন্তু তোমার আইসিটি বই থেকে প্রশ্ন করা হয়েছে। সো স্টুডেন্ট বুঝতেই পারছো মানসিক দক্ষতা যে কোনো জায়গা থেকে করতে পারে। সো মানসিক দক্ষতা ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি থেকে তোমার প্রশ্ন হবে মাস্ট বি। সো এই বিষয়গুলো তুমি অবশ্যই ভালোভাবে খেয়াল করবে এবং প্রিপারেশন নাও নিজে থেকে। কোনো পরামর্শের প্রয়োজন হলে অবশ্যই কমেন্ট করবে, নক করবে। তবে যে কোনো পিডিএফের জন্য অবশ্যই তোমাকে টাকা পেমেন্ট করতে হবে ডিয়ার স্টুডেন্ট। 150 টাকা পেমেন্ট করে তুমি এই পিডিএফগুলো নিতে পারো। তবে আমি বলবো কোথাও কোর্স করার প্রয়োজন নেই, কিন্তু তোমার যদি মনে হয় পার্সোনালি যে তোমার কোর্স করার প্রয়োজন রয়েছে, অ্যাজ ইউর উইশ তুমি কোর্স করতে পারো এবং ভালোভাবে তুমি তোমার প্রিপারেশন নিতে পারবে। তবে যারা উইদাউট কোর্স ছাড়া ভালোভাবে চান্স পেতে চাই অবশ্যই তারা আমার পিডিএফগুলো দেখো এবং এই যে ডেমো প্রশ্ন রয়েছে তাইলে তোমরা এটা নিতে পারো, ভিডিওগুলো দেখো এবং নিজে নিজে প্র্যাকটিস করো। আশা করি তুমি ভালো ফলাফল অর্জন করতে পারবা। সো ডিয়ার স্টুডেন্ট আজকের মতো এখানেই, পরবর্তী আপডেট নিয়ে আবারও দেখা হচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ।